সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মৌন মিছিল। এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকার এবং ঐকমত্য কমিশনের, মন্তব্য সালাউদ্দিনের। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা, হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে, মুন্সিগঞ্জের পথসভায় নাহিদ। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। গোপালগঞ্জের সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু। সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারদের শতাধিক। কাল ভোর ৬টা পর্যন্ত কারফিউ বহাল। রাজধানীতে কাল জামায়াতের জাতীয় সমাবেশ চলছে, মঞ্চ প্রস্তুতের কাজ। পিআর পদ্ধতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছাতেই এই আয়োজন। জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু। ৩ বছর মেয়াদী সমঝোতা স্মারক সই। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে প্রাইভেট ইউনিভার্সিটির রেজিস্ট্যান্স ডেতে নানান আয়োজন। হাতিরঝিল অ্যাম্পি থিয়েটারে বর্ণাঢ্য চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। চলতি মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে মিরপুরে শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পল্টনে আরেক সমাবেশে মির্জা আব্বাস বলেছেন, জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল। শহীদদের প্রতি সম্মান জানাতে মিছিলে যোগ দেন দলের হাজারো নেতাকর্মী। প্রতিটি ওয়ার্ড থেকেই আলাদা আলাদা মিছিল নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বিএনপির একজন কর্মী জীবিত থাকতেও তাদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পূরণ হবে না। তার অভিযোগ, বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সরকার। যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে যারা এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপিও। মৌন মিছিলটি মিরপুরের পল্লবী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা আগে স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোট চায় তাদের উদ্দেশ্য অসৎ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নেই এই সরকারের। কথা সত্য, শতকরা শতভাগ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে। সেইটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আপনাদের শপথ। সালাউদ্দিন আহমদ আরও বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল করেছে বিএনপি। পরে সংক্ষিপ্ত সমাবেশে
পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা। জুলাইয়ের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা। আহতদের সুস্থতা কামনায় দোয়াও করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বন্দরনগরীতে মৌন মিছিল করে বিএনপি। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই শহীদদের স্মরণ করেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা, তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই বিএনপির হাজারো নেতাকর্মীর রক্তের স্রোতের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সৃষ্টি হয়েছে। একটি দল, একটি গোষ্ঠী যারা ৭১-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা আজকেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করে। মৌন মিছিল হয়েছে নোয়াখালীতে। স্থানীয় প্রেস ক্লাব থেকে বের হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। স্মরণ করা হয় জুলাই শহীদদের। ঝিনাইদহে মৌন মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এছাড়া বরিশাল, রাঙামাটি, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল হয়েছে। এ সময় আহতদের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নতুন করে কোনো চাঁদাবাজের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না, নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে মুন্সিগঞ্জে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে লড়াইয়ের ডাক দিয়েছেন দলের অন্য নেতারা। জুলাই পদযাত্রার 18তম দিনে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নিতাইগঞ্জ থেকে বের হয়ে চাষারার বিজয় স্তম্ভের সামনে পৌঁছায় দলটির পদযাত্রা। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশ নতুন করে কোনো চাঁদাবাজদের কাছে বর্গা দেওয়া হবে না। আর গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের যে তবর সুযোগ ছিল, গত পরশুদিনের গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র সব মিলে মিশে একাকার। এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না। এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। এর আগে মুন্সিগঞ্জে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক বলেন, হামলা চালিয়ে দমন করা যাবে না এনসিপিকে, মুজিববাদদের বিরুদ্ধে লড়াই চলবে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। কথা বলেন দলের অন্য নেতারাও। শুধু গোপালগঞ্জ নয়, দেশের সবখানেই ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের কথা উঠে আসে তাদের কণ্ঠে। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে। দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমাদের ফ্যাসিবাদ গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা এবং সহিংসতার ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5-এ। জেলার কাশিয়ানী থানায় 70 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 300 জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এই পর্যন্ত গ্রেপ্তার 1.5 শতাধিক। এদিকে 3 ঘন্টা শিথিলের পর আবারও চলছে কারফিউ, জারি থাকবে শনিবার ভোর 6টা পর্যন্ত। টানা 39 ঘন্টা পর শুক্রবার সকাল 11টা থেকে মাত্র 3 ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। এতেই স্বস্তিতে ফিরেন গোপালগঞ্জের মানুষ।
এ সময় সেরে নেন নিত্যদিনের প্রয়োজনীয় কাজ, বাজার সদাই, কাটতে শুরু করে উদ্বেগ, উৎকণ্ঠা। কারফিউর টাইমে অবশ্য আমরা একটু মানিয়েই চলি। এখন তো 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ যেহেতু নাই, আমাদের একটু বাজারঘাট করা লাগে, এই জন্য আমরা বাড়ি আসছি। শিথিল হওয়ার জন্য কিছুটা এখন হাট বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ কিছুটা বেরোচ্ছে, তাও ছুটছে 2টের আগে তারা ঘরে ফিরবে। এই কারণে আজকে তো যা 2-4 জন লোকজন দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে। 2 দিন তো গেছে একেবারে করুণ অবস্থা। বেলা 2টায় আবারও শুরু হয় কারফিউ। অলিতে গলিতে বাড়তে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। আবারও ঘরে ঢুকে পড়েন সাধারণ মানুষ। কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয় শনিবার ভোর 6টা পর্যন্ত। আগের রাতে চিরুনি অভিযানে নতুন করে গ্রেফতার করা হয় আরও 139 জনকে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 164 জনে। অযথা হয়রানি না করার অনুরোধ সাধারণ মানুষের। খুব ভোগান্তিতে আছি, গরিব মানুষ, লোন ফোন আছে, এইভাবে চললে তো আমরা বাঁচতে পারবো না। আমরা দিন আনে দিন খাই, আমরা যদি কাজে বিরতি না পারি, তো পয়সা যদি কামাই না করতে, বাজার করবো বা কি দিয়ে, আর খাবো বা কি, আর চলবো বা কেমনি, ফ্যামিলি নিয়ে খুব কষ্টের ভিতরে আছি আমরা। বাড়ির থেকে তো বেরোতে পারতেছে কম, কর্মস্থলে অনেকজন আসতেছে, আবার কারফিউ চলতেছে এটার ভিতরে। ব্যবসা বাণিজ্য আমাকে একেবারে খুবই খারাপ, মানে শিথিল আছে, স্বাভাবিক ভালো আছে পরিস্থিতি, কিন্তু আমাকে লোকজন নাই, কেনা বেচা খুব দাগি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বুধবারের সংঘর্ষ ও হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী থানায়। পুলিশ বাদী হয়ে দায়ের করা এই 2 মামলার আসামি প্রায় 850 জন। তারা আপনার ভিডিওতে আছে, অনেক ছিল ছোট ছোট বাচ্চা যারা আমাদেরকে আক্রমণ করেছে বা করেছে। তো ওনাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা তো চিরুনি অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, নিয়মিত মামলা রুজু হয়েছে। এদিকে বুধবারের সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে এই ঘটনায় প্রাণ গেল 5 জনের। কারফিউয়ের কারণে এখনো ঘরের বাইরে মানুষের আনাগোনা কম থাকলেও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। স্থানীয়রা বলছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক। উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। কাল জামাতে ইসলামের জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ 7 দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি শেষ করেছে দলটি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করবেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর আয়োজিত সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। 7 দফা দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত। দলটি বলছে, স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে এই আয়োজন। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীতে। এই আয়োজন ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। তারা বলছেন, দীর্ঘদিন পর এমন সমাবেশ দলকে উজ্জীবিত করবে। জনগণের উপচে পড়া সারা, আমাদের প্রত্যাশা, আমাদের যে টার্গেট আমাদের আমিরের জামাত দিয়েছে, এই টার্গেটের 3 গুণ বেশি হবে। আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, উৎফুল্লিত। ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন। এই 7 দফা দাবি কিন্তু খালি জামাত ইসলামের না, এই 7 দফা দাবি 18 কোটি জনগণের দাবি। আগামীকালকে যে সমাবেশটা হবে সেটা হবে আমাদের 18 বছরের যে একটা ভিতরে জমে থাকা ক্ষোভ, সেটার একটা বহিঃপ্রকাশ এবং আনন্দ উৎসব। শুক্রবার বিকালে সমাবেশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েবে আমির সহ শীর্ষ নেতারা। তারা জানান, দলের 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে এই সমাবেশ। সবাই তো এখন একমত হতে পারলে হয়েই যেত, যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। এজন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এই বিশাল জাতীয় সমাবেশ থেকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন জামাত নেতৃবৃন্দ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে 2025। বিশেষ দিনটি স্মরণে শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট এবং বর্ণাঢ্য ড্রোন শোয়ের। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন, একত্রিত হন প্রতিরোধের গল্প শোনাতে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সামনে এগিয়ে যাওয়ার সংকল্পে। অনুষ্ঠানটি আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে উঠে আসে 2024 সালের জুলাইয়ের ঐতিহাসিক ঘটনার গুরুত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অংশগ্রহণের প্রতিচ্ছবি। সন্ধ্যার পরপরই প্রদর্শন করা হয় একাধিক তথ্যচিত্র, যা জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসী ভূমিকা তুলে ধরে। বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম বাস্তবায়নে সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট রেয়ার। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, 150টি দেশ এবং অঞ্চলে কাজ করে স্পেসএক্স। এত দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ আর কোথাও দেখা যায়নি। কৃতজ্ঞতা জানিয়ে লরেন্ট রেয়ার বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তারা। দুর্নীতি বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসাও করেন রেয়ার। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য লরেন্ট রেয়ারকে ধন্যবাদ জানান। বলেন, সারা দেশে নিরবিচ্ছিন্ন সংযোগ এবং পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। 100টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার এমন ব্যবস্থা চালু করতে চায় যাতে দেশ ও বিদেশের মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এদিকে পরীক্ষামূলক যাত্রার 2 মাস পর আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘোষণা দিল স্টারলিংক। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় স্টারলিংক কর্তৃপক্ষ। এ সময় প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দেশে আর কখনো ইন্টারনেট বন্ধ করা হবে না। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটি সুবিধা না, অধিকার। জানানো হয়, স্টারলিংকের এই উদ্যোগ বাংলাদেশে ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে দুর্গম এলাকায় উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করবে এই প্রযুক্তি। এর আগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান BSCCL এর সঙ্গে B2B চুক্তি করে স্টারলিংক। স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট রেয়ার বলেন, বর্তমানে বিশ্বের 150টি দেশ এবং অঞ্চলে স্টারলিংকের কার্যক্রম আছে। জাতীয় নিরাপত্তা সহ ভ্যাট এবং সরকারের রেভিনিউ শেয়ারের বিষয়টি শতভাগ স্বচ্ছতার সাথে নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমাদের মানুষকে হাই কোয়ালিটি এবং হাই স্পিড ইন্টারনেট দিতে যাচ্ছি, তো সেই জন্য আমরা মার্কেটের প্রতিযোগিতা সৃষ্টি করছি। সেই জন্য আমাদের এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট ছিল, মোবাইল ইন্টারনেট ছিল, এখন একটা নতুন জেনারেশনের ইন্টারনেট, সেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট আসছে। সো মার্কেটে সবাই পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে এবং প্রতিযোগিতা করেই কোম্পানিগুলো নিজেদের মধ্যে টিকে থাকবে এবং ব্যবসা করবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের বিচার কার্যক্রমে যদি কেউ বাধা দেয়, তাহলে তাদের প্রতি দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মীর মুগ্ধের ভাই মাহমুদুর রহমান দীপ্ত। বাদ-জুম্মায় APBN হেডকোয়ার্টারে কেন্দ্রীয় মসজিদে মুগ্ধের জন্য দোয়া এবং কবর জিয়ারত শেষে আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার কার্যক্রমের জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চান। ভবিষ্যতে কাউকে যেন এইভাবে আর প্রাণ হারাতে না হয়, এমনটাই প্রত্যাশা করেন মুগ্ধের ভাই দীপ্ত। গত বছর এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন মীর মুগ্ধ। সেদিন বাংলাদেশটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সারা দেশে নির্বিচারে পুলিশ গুলি করছিল আন্দোলনকারীদের বুকে, পিঠে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র ঐক্য বিনষ্ট করতে নির্বিচারে মানুষ মারার পরিকল্পনা করে ক্ষমতাসীন শেখ হাসিনা। উত্তরায় আন্দোলনে অংশ নিয়ে পানি খাওয়ানো মুগ্ধ, ধানমন্ডি 27-এর ফারহান ফাইয়াজ এবং ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদি হাসান সহ 19 জন পুলিশের গুলিতে নিহত হয় এদিন। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়। সরকার আলোচনা চাইলেও শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেয়, শহীদের রক্তের উপর কোনো সংলাপ নয়। 24-এর 18ই জুলাইয়ের কথা জানব আহমেদ রেজার প্রতিবেদনে। সারা দেশে প্রাণ গেছে 19 জনের। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরার জসিমউদ্দিন এলাকায়। জুলাইয়ের 18 তারিখে ঠিক এই এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। 24-এর জুলাই 18 রাজধানীর উত্তরা এলাকা কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা 11টা থেকেই এই এলাকা অবরুদ্ধ করে ছাত্র জনতা।
ধাওয়া পাল্টা ধাওয়া আর টানা কয়েক ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বিপরীতে শিক্ষার্থীরা ছোড়ে ইট পাটকেল। এ সময় পুলিশের গাড়ি আন্দোলনকারীদের চাপা দেওয়ার ছবিও পাওয়া যায় যমুনার ক্যামেরায়। অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন যারা আহত অবস্থায় রয়েছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা পুলিশের সেই বর্বরোচিত অ্যাকশনে বেশ কয়েকজন হতাহত হয়, যাদের উত্তর আধুনিক মেডিকেল ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। যমুনা টেলিভিশন শিক্ষার্থীদের সেই হতাহতের সংবাদও প্রচার করে। সারাদিনের সংঘর্ষে ওই দিন সন্ধ্যা নাগাদ শুধুমাত্র উত্তরাতেই 8 জন মৃত্যুর সংবাদ মিলে, যার মধ্যে একজন মীর মুগ্ধ। মহাখালীতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত সহিংসতা হয় আন্দোলনকারীদের। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বনানী সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুরেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দেয়। গোল চত্বরের নিচে বাসে দেয়া আগুনের ধোঁয়া ওঠে মেট্রো রেলে। পরে 4টি স্টেশন বন্ধ হয়ে যায়। ধানমন্ডিতেও পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এদিন 27 নম্বরে পুলিশের গুলিতে মারা যায় রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। প্রগতি সরণি এলাকায় সড়ক অবরোধ করেছে বেসরকারি 4 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। ব্রাক বিশ্ববিদ্যালয়েও পুলিশ নির্বিচারে গুলি চালায়। সহিংসতায় নিহত হয় কয়েকজন। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে র্যাবের হেলিকপ্টারে পালাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়াও হয় এদিন। রাতভর চলা সংঘর্ষের পর ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ায় ছিল থমথমে অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায় এই এলাকা থেকে। বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিন কোটা সংস্কারে নীতিগতভাবে একমত হয় সরকার। তবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দেন, গুলি আর আলোচনা একই সঙ্গে চলতে পারে না। তখন আসলে কোনো আলোচনার কোনো পরিস্থিতি থাকেনি। তখন আমরা সিদ্ধান্ত দিই যে আমরা কোনো ধরনের আলোচনা আমরা করব না, কোনো ধরনের আলোচনায় আমরা বসবো না। বিএনপি ও আওয়ামী লীগ থেকে পাল্টাপাল্টি মন্তব্য চলতে থাকে যথারীতি। এদিকে শঙ্কায় নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকার বাইরে সারা দেশে এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে বারুদের মতো। প্রতিবাদ, ঘৃণা আর ক্ষোভে ফুঁসে ওঠে দেশবাসী। নরসিংদী, চট্টগ্রাম, সাভার, মাদারীপুর, রংপুর ও সিলেটে 8 জন নিহত হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিন সারা দেশে প্রাণ যায় 19 জনের। এর মধ্যে রাজধানীতে 12 জনের মৃত্যু নিশ্চিত করে হাসপাতালগুলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বিকেলে নারায়ণগঞ্জে জুলাই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে জনগণের সম্মতি নিয়ে সংস্কারের মাধ্যমে নির্বাচনের তাগিদ দেন জুনায়েদ সাকি। তার মতে এটাই নতুন বন্দোবস্ত। দেশের বর্তমান পরিস্থিতিকে একটি জাতীয় সংকট মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, প্রতিবেশী দেশ সহ বিভিন্ন শক্তি এখনও পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে এমন এক নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেই ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করে। সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের সাথে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে
OHCHR। বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এই সমঝোতা স্মারক সই। জাতিসংঘের পক্ষে তাতে স্বাক্ষর করেন ইউএন হাই কমিশন ভোলকার তুর্ক। বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকারের দপ্তরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় বিস্তৃত তথ্য অনুসন্ধান চালাতে দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি। বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করবে নতুন এই মিশন, যাতে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণ করা যায়। চট্টগ্রামের নির্মাণাধীন একটি ভবনের 9 তলা থেকে পড়ে 3 শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে নগরীর কোতোয়ালি থানা এলাকায় এই ঘটনা ঘটে। এমএজ গ্রুপের ডি ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণের কাজ করছে। স্বজনদের অভিযোগ, 1 সপ্তাহ ধরে কাজ করার পরেও বেতন এবং পর্যাপ্ত নিরাপত্তা না দেয়ায় কাজ করতে অনাগ্রহ প্রকাশ করে শ্রমিকরা। পরে জোরপূর্বক তাদের কাজ করতে বাধ্য করে ঠিকাদার। ঘটনার পর থেকে ভবন মালিক এবং ঠিকাদার পলাতক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বিষয়টি কোনোভাবেই গুরুত্ব না দিয়ে একজন দুজন মারা গেছে স্পট ডেড, একজন আসছে মালিক প্রতিনিধি বা ওদের কেউ আসে নাই। আমরা ঠিক ধরে আসছি এখানে, এসে দেখি যে আসলে মানে ওদের তেমন গার্ডিয়ান সব গ্রামের বাড়ি থাকে, এখানে কেউ নাই। তো ওদের কয়েকদিনের বেতনও দেয় নাই। তো আজকে কাজ করলে বেতন দেওয়ার কথা, এখন এই জন্য ওরা তো ফেটের দায় করতে হয়েছে। কিন্তু যেই একটা খাঁচা সেফটির জন্য ওইটা ছিল দুর্বল, ওইটা 1.5-2 বছরের। নৈরাজ্য সৃষ্টি, রাজনৈতিক ফায়দা লোটার জন্য সমাজে মব তৈরি করা হচ্ছে, এই মন্তব্য করলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই মব বন্ধ হবে, মব জাস্টিস। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, মব কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করছে। মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন করে ছায়া সংসদের। বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জয়পুরহাটে নারী ফুটবলারদের উপরে হামলা হয়েছে মব সন্ত্রাসের মাধ্যমে, এটি কখনো বিচারের দীর্ঘসূত্রতার জন্য দায়ী হতে পারে না। মাননীয় স্পিকার, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হতো, তখন কিন্তু আজকে আমাদের এই মব সন্ত্রাস দেখতে হতো না। প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। রাজনৈতিক ফায়দা লুটতে এবং নির্বাচনকে বিলম্বিত করতে সমাজে মব জাস্টিস তৈরি করা হচ্ছে এ মন্তব্য করেন তিনি। মব ভায়োলেন্স কেবলমাত্র ভুক্তভোগীরা বা আমি বিচার পাইনি সেই আউটবাস্ট অফ সেন্টিমেন্ট থেকে যে হচ্ছে তা না। কিছু লোক নৈরাজ্য সৃষ্টি করার জন্য, কিছু লোক রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। প্রপার একটা ইলেকশন যদি ঠিক মতো হয়, মানুষ ভোট দিয়ে যদি তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারে সংসদে, আই এম শিওর অবস্থার অনেক উন্নতি হবে। এবং ওখান থেকে যারা আমাদেরকে পিছনে ফিরিয়ে রাখতে চায়, তাদের একটা চেষ্টা এর মধ্যে থাকতে পারে এই সমস্ত ঘটনা সৃষ্টি করার জন্য। কাজে এইরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা অনস্বীকার্য। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দেশে মব সন্ত্রাস চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। একই সাথে দেশ বিদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। যে বাংলাদেশে যে মব সন্ত্রাস নতুন একটা আপদ তৈরি করছে, ক্যান্সারের রূপ ধারণ করছে, মবের মুলুক থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, সরকার সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা রেখে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাতে কোনোভাবে জনগণের সে আস্থার বরখেলাপ না করে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে জুলাই রেজিস্ট্যান্স ডে পালন করেছে অ্যালামনাই অফ অল প্রাইভেট ইউনিভার্সিটি। বিকেলে রাজধানীর আফতাবনগর গেট এলাকায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধের সেই দিনগুলোর স্মৃতিচারণ করেন। সেই সাথে নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা আবারও স্মরণ করিয়ে দেন। এ সময় জেএসজির সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সেই সুযোগ পেয়েছে জাতি, তা কয়েকটি দলের স্বার্থের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তাই জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিদ্যমান ব্যবস্থাকে ভেঙে দিয়ে গণতান্ত্রিক একটি রাষ্ট্র তৈরি করবার, বৈষম্যহীন একটি রাষ্ট্র তৈরি করবার এবং সকল স্তরের মানুষের অধিকার নিশ্চিত করবার যে বাংলাদেশ প্রত্যাশিত ছিল, আমরা
সেই বাংলাদেশ প্রত্যাশিত বাংলাদেশের পথে খুব বেশি জোরালোভাবে হাঁটতে পারছি যে আমি মনে করছি না। অধিকার প্রতিষ্ঠা এবং নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের সব সংগঠন। নেতারা বলছেন, রাখাইনে আরাকান আর্মির হত্যা, গণধর্ষণ, নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট ফর ব্রাদার্স অ্যালায়েন্স। আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সহজ হবে বলে আশা তাদের। বিশ্বাস, আরাকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই। তবে বাংলাদেশের মাটিতে কোনো সশস্ত্র সংগঠনে তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আবারও স্পষ্ট করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN। মাহফুজ মিশর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবী। গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ। ফলাফল, প্রাণভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে। এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা। এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ। এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের। রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা। রাইট আর তো লাগে দইতে গেলে আর রোহিঙ্গা ব্যাগগুণত্ব এক জায়গার মাঝে একটি বিলম মাঝে আহরিব যেদিন আর কারণ রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজের দেশের মাঝে লই যাই বললা আরা বাংলাদেশের গভর্নমেন্ট সহ আর রোহিঙ্গার লিডার সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা ব্যাগগুণে চেষ্টা করে। রাখাইনে চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। আরাকান আর্মি তোলে তারা এখনো কি করে জুলুম নির্যাতন করে আর মা বোনের গ্যাং রেপ করে ফোর্সলি ডিপোর্টেশন করে সিস্টেমেটিক এখন আর এলাকা জের গুলাগুলি করে একটু একটু যদি আর সামনে যাই এবিলিয়েট করতে পারি টেলিবিয়েট করতে পারি হমাত পারি তোলে হাসান ইনশাল্লাহ সহজ হব। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন 4 সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার। আরাকান আর্মি যত শক্তিশালী হইব হারা হদুন দেশ হারাই ফেলাই দে, নির্যাতিত হই দে, জুলুম হাই দে, কম দেহে তল্লা তে আরার হক আরাইও দে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে তারার আরার হক তারা তুই লই। পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালত ইয়ানোরে অবজারভেশন করে হইকেদার হইকেন ওজার তোলে অজ্ঞ সংগঠন হিসাবে হাত গতি জালিয়ে জিনিস এনো মাথার রাখা পড়ে তোলে একদিন একসাথে হাসিয়ানো ওয়াইব প্রত্যেক গ্রুপ মাঠালামে গরিব হদ জিনিস আনো এত সহজ ন কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে মিললে আর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ। মানবিকতার দৃষ্টিতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা এলাও করব না। আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 15 লাখের মতো রোহিঙ্গার অবস্থান। বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি, আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার, তাও সবারই জানা। তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। ভোটে সুবিধা পেতে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আয়োজিত বিজেপির রাজনৈতিক সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 10 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যটিতে বিজেপির হয়ে প্রচারণা করছেন ভারতের প্রধানমন্ত্রী। সমাবেশের ভাষণে তিনি অভিযোগ তোলেন, রাজনৈতিক স্বার্থে রাজ্যটিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। নকল পরিচয়পত্র তৈরি করে তাদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মোদী। রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের স্বকীয়তা নষ্ট করছে। এখানে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে, তাদের নকল কাগজপত্র তৈরিতে সাহায্য করা হচ্ছে। তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে সকল সীমা পেরিয়ে গিয়েছে টিএমসি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, সকল অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই ঘটনার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। হামলার নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন। ইসরায়েলি হামলায় নিহতদের চলছে শেষকৃত্য। বৃহস্পতিবার গাজার হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী। ভয়াবহ ওই হামলায় ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। আহত হন গির্জাটির ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকেই। ইসরায়েলি আগ্রাসনের কারণে গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন গাজার বাস্তুচ্যুতরা। খ্রিস্টানদের পাশাপাশি মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন সেখানে। গাজায় তাণ্ডব চালানোর সময় গির্জাটিকে লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় চার্চটির একাংশ। ঘরবাড়ি হারিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম গির্জায়, কখনো ভাবিনি সেখানেও হামলা করবে ইসরায়েল। ইসরায়েল দেখছে না কে মুসলিম আর কে খ্রিস্টান, তাদের টার্গেট গাজার বাসিন্দারা। এদিকে গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তেল আবিবের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। নেতানিয়াহু জানিয়েছেন ভুল করে ওই হামলা হয়েছে। হলি ফ্যামিলি চার্চটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। আইডিএফ এর অভিযানে উপত্যকায় প্রাণ হারিয়েছে 90 জনের বেশি ফিলিস্তিনি। খাবারের আশায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রতিদিনই নিহত হচ্ছে নিরাপরাধ মানুষ। উত্তরাঞ্চলে আইডিএফ এর বিমান হামলায় নিহত হন কমপক্ষে 4 জন। অন্যদিকে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে আগুন জ্বালিয়ে দেয় ইসরায়েলি সেনারা। এই ঘটনায় শিশু সহ অন্তত 5 জন প্রাণ হারিয়েছে। আর সব মিলে উপত্যকায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 58,600-র বেশি। এই ছিল আমাদের এখনকার রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।